তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্লাসরুমে। আজকে আমরা শিয়ার স্ট্রেংথ অফ সয়েলের নেক্সট আর কি পড়াশোনাটা করব, ঠিক আছে? তো আমরা আজকে পড়াশোনা করার আগে জাস্ট আরেকবার একটু ছোট্ট করে রিপিট করে নিই টোটাল ব্যাপারটা আমরা কি পড়েছিলাম, হালকা করে, খুব ছোট করে। তাহলে কেন কি চ্যাপ্টারটা এত জটিল, যদি একবার রিভিশন করে যদি পড়া হয় তাহলে ব্যাপারটা আরো সুন্দর হয় বুঝতে, ঠিক আছে? তো আমরা আগের দিন যেটা পড়েছিলাম বা আগে যেগুলো আমরা পড়েছি সেটা হচ্ছে যে কি না, আমাদেরকে সয়েলের শিয়ার স্ট্রেংথ বার করতে হবে। শিয়ার স্ট্রেংথ কেন বার করতে হবে? কেন কি আমরা সয়েলের উপর যখন লোড চাপাবো তখন সেই লোডটা যখন সয়েলে ট্রান্সফার হবে তখন সয়েলের উপর একটা লোড আসবে এবং সেই লোডের কারণে সয়েলের কিন্তু কিছু বিকৃতি হওয়ার সম্ভাবনা বা সয়েল ফেল করে যেতে পারে। তাই সয়েল সেই ফেল যাতে না করে তার প্রিভেনশন আমাদেরকে নিতে হবে। সেই প্রিভেনশন নিতে গিয়ে আমাদেরকে কি করতে হবে? জানতে হবে যে সয়েলের স্ট্রেংথ কতটা। তো সয়েলের যে স্ট্রেংথ আসে সেই স্ট্রেংথটা বলতে পারো যে তার ম্যাক্সিমামটাই প্রোভাইড করে কে না, সয়েলের শিয়ার স্ট্রেংথ। কে প্রোভাইড করে? শিয়ার স্ট্রেংথ যেটা হয় মানে দুটো লেয়ারের মধ্যে, দুটো রিলেটিভ লেয়ারের মধ্যে মোশনের যে রিলেটিভ মোশন হয় তার মধ্যে বাধা দেওয়ার যে প্রবণতা, সেটাই বেসিক্যালি শিয়ার স্ট্রেংথ, ঠিক আছে? তাই সয়েলের শিয়ার স্ট্রেংথ কত হয় এগেইনস্ট দ্য লোড, সেটা আমরা বার করতে চলেছি বা সেই ব্যাপারে আমরা পড়াশোনা করতে চলেছি, ঠিক আছে? তো প্রথমে আমরা যেটা জেনেছিলাম যে সয়েলের ওপর লোডটা অ্যাকচুয়ালি আসে কিরকম করে। ধরো আমরা বিল্ডিং তো বানালাম, কিন্তু ফাইনালি যদি আমরা দেখি তাহলে সয়েলের উপর লোডটা কিরকম করে আসে। তো সেই কারণে আমরা কি করেছিলাম, এরকম একটা সয়েল স্যাম্পল ধরেছিলাম এবং ধরে নিয়েছিলাম যে সয়েলের উপর যেরকম লোড আছে সেইগুলো যদি আমরা স্ট্রেসে কনভার্ট করি তাহলে এরকম টাইপের একটা লোডিং কন্ডিশন আমরা ধরে নিতে পারি। সেটাকে আমরা এটা সিগমা 1 বলেছিলাম, এটাকে সিগমা 3 বলেছিলাম, ঠিক আছে? সিগমা 1 কে আমরা বলেছিলাম কি মেজর প্রিন্সিপাল স্ট্রেস। কেন কি এটার মান বড়, এটার ম্যাগনিটিউড হিসেবে যদি তুমি ধরো তাহলে হচ্ছে বাংলায় লিখছি বড় মান, হ্যাঁ, মানে এর ম্যাগনিটিউড ইজ হাই রাদার দ্যান সিগমা 3। সিগমা 3 ম্যাগনিটিউড কম, ঠিক আছে? তো সেই জন্য এটাকে আমরা বলি মেজর প্রিন্সিপাল স্ট্রেস, আর এটাকে আমরা বলি মাইনর প্রিন্সিপাল স্ট্রেস। এটা হচ্ছে মেজর প্রিন্সিপাল প্লেন, এটা হচ্ছে মাইনর প্রিন্সিপাল প্লেন, ঠিক আছে? তো এই ধরনের যদি আমাদের সয়েলের লোডিং কন্ডিশন হয় তাহলে সয়েলের ভেতরে সেই লোডটা, এটা তো সয়েলের ওপর থেকে আমরা লোড দিয়েছি, কিন্তু এই জন্য সয়েলের ভেতরে লোডটা কিভাবে অ্যাক্ট করছে সেটা যদি আমরা দেখতে গিয়ে আগের দিন দেখেছিলাম যে ধরো এই অ্যাক্সিসের সাথে আলফা কোণ করে যে কোনো একটা প্লেন, আলফা কোণটা যে কোনো হতে পারে, ফলে এই লেয়ারগুলো যে কোনো লেয়ার হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এনি লেয়ার। সয়েলের মধ্যে বিভিন্ন লেয়ারে কতটা শিয়ার ফোর্স বা কতটা লোড আসছে, বিভিন্ন বাইরে এই ধরনের লোডিং কন্ডিশন করার জন্য সয়েলের ভেতরে কি ধরনের লোড আসছে সেইটা আমরা বার করেছিলাম বাই অ্যানালাইটিক্যাল মেথড অথবা বাই গ্রাফিক্যাল মেথড। তো অ্যানালাইটিক্যাল মেথড বা গ্রাফিক্যাল মেথডে যাই বলো না কেন, সেটাতে বার করার পর কি এসেছিল যে যে কোনো লেয়ারে আমাদের সয়েলের ভেতরে যে কোনো লেয়ারে আমাদের দুটো স্ট্রেস আছে। তার মধ্যে একটা ছিল নর্মাল স্ট্রেস। নর্মাল স্ট্রেসের মান আমাদের কত এসেছিল? যে কোনো একটা লেয়ারে সিগমা 1 প্লাস সিগমা 3/2 প্লাস সিগমা 1 মাইনাস সিগমা 3/2 ইন্টু কস 2 আলফা, এবং যে কোনো একটা লেয়ারে যে শিয়ার স্ট্রেস এসেছিল সেই শিয়ার স্ট্রেসের মান ছিল সিগমা 1 মাইনাস সিগমা 3/2 ইন্টু সাইন 2 আলফা। এটা আমরা পেয়েছিলাম, ওকে? তাহলে আমরা ফার্স্ট জিনিস যেটা পেয়েছিলাম যে যদি বাইরে থেকে আমরা লোড অ্যাপ্লাই করি সয়েলের মধ্যে তাহলে সেই লোডটা সয়েলের বিভিন্ন লেয়ারে কিভাবে ডিস্ট্রিবিউট হয় বা বিভিন্ন লেয়ারে সেই স্ট্রেসটা কিভাবে আসে। তো দুটো স্ট্রেস আসে যে কোনো লেয়ারে, সেটার মানগুলো আমরা এইভাবে বার করে থাকি। এটা আমরা অ্যানালিটিক্যালি বার করতে পারি অথবা মোড সার্কেল বা গ্রাফিক্যাল মেথডেও আমরা এটাকে বার করতে পারি। এবার আমাদেরকে জানতে হবে যে সয়েলের স্ট্রেংথ কতটা, কেন কি লোড কতটা আসছে প্রত্যেকটা লেয়ারে সেটা আমরা জেনে গেছি, ওকে? এবার আমরা যদি বার করতে পারি যে সয়েলের স্ট্রেংথ কতটা, তাহলে দুটোকে আমরা যদি তুলনা করতে পারি বা বলতে পারি যে অ্যাট দ্য টাইম অফ দ্য ফেলিয়ার কতটা লোড বা কতটা স্ট্রেংথ সয়েল দিতে পারে, সেটাই সয়েলের শক্তি, ওকে? এবার চলো আমরা বার করবো হচ্ছে সয়েলের স্ট্রেংথ কি। তো সয়েলের স্ট্রেংথ বার করার ক্ষেত্রে সবচেয়ে যেটা প্রচলিত থিওরি বা যে থিওরি ধরে আমরা করি সেটা হচ্ছিল মোর কুলম্বস থিওরি। মোর কুলম্বস থিওরি অ্যাকর্ডিংলি কি বলেছিলেন? তারা বলেছিলেন যে এই যে সয়েলের যে শিয়ার স্ট্রেংথ, সেই সয়েলের শিয়ার স্ট্রেংথটা হচ্ছে কি একটা ইকুয়েশন দিয়ে চলে, সেটা কি এরকম, শিয়ার স্ট্রেংথ অফ দ্য সয়েল ইকুয়াল টু C প্লাস সিগমা tan phi।
যেখানে সি ইকুয়াল টু হচ্ছে যে কোহেশন অফ দ্য সয়েল অ্যান্ড ফাই রিপ্রেজেন্টস দ্য ইন্টারনাল অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। অর্থাৎ আমরা প্রথম দিন যেটা বলেছিলাম যে সয়েলে যে শিয়ার স্ট্রেন্থ যেটা আসে সেটা মূলত দুটো কারণে আসে। একটা হচ্ছে সয়েলের কণাগুলোর মধ্যে নিজেদের মধ্যে আকর্ষণ বল, সেটা একটা কারণ, সেটা রিপ্রেজেন্ট করে সি। আর একটা কারণ হচ্ছে কি যে সয়েলের কণাগুলোর মধ্যে একটা ইন্টারলকিং আছে, অ্যাজ ওয়েল অ্যাজ সয়েলের কণাগুলোর মধ্যে একটা ফ্রিকশন ফোর্স আছে। এই দুটো মিলে একটা ফ্যাক্টর যে রিপ্রেজেন্ট করে স্ট্রেংথ, সেটা হচ্ছে ফাই। বাট মোর কুলম্বস থিওরি থেকে আরো একটা জিনিস আমরা খেয়াল করতে পারছি, সেটা কি যে শুধু সি আর ফাই কিন্তু সয়েলের স্ট্রেংথকে রিপ্রেজেন্ট করে না। আরো একটা জিনিস সয়েলের স্ট্রেংথকে, শিয়ার স্ট্রেংথকে রিপ্রেজেন্ট করে, বা শিয়ার স্ট্রেংথকে কতটা হবে তার মানকে ঠিক করার ক্ষেত্রে আরো একটা জিনিসের অবদান রয়েছে, সেটা হচ্ছে সিগমা। সিগমা কি? সিগমা হচ্ছে নর্মাল টোটাল স্ট্রেস, নর্মাল স্ট্রেস, ঠিক আছে। অর্থাৎ ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যদি আমরা ধরো এই ডাস্টার দিয়ে বোঝাই, এই ধরো আমরা ডাস্টার দিয়ে বোঝাই, ঠিক আছে। এবার কি শিয়ার মানে কি? আমরা এই ধরো এই লালটা হচ্ছে একটা সয়েলের লেয়ার, কালোটা হচ্ছে একটা সয়েলের লেয়ার। আমরা ধরো কালোটার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে কি কালো লেয়ারটা লাল লেয়ারের উপর থেকে সরে যেতে চাইবে, এবং সয়েলের যে কারণের জন্য বা সয়েলের যে স্ট্রেংথের জন্য এই কালো লেয়ারটা লাল লেয়ার থেকে যেতে দেবে না, সেটাকে আমরা সয়েলের শিয়ার স্ট্রেংথ বলি। বলছে এটা ডিপেন্ড করে কি সি মানে সয়েলের কণাগুলোর মধ্যে নিজেদের মধ্যে আকর্ষণ বল এবং ইন্টারলকিং অ্যান্ড ফ্রিকশন, সেটা সি এবং ফাই দিয়ে বোঝাচ্ছে। বাট তাছাড়া আরো একটা কারণ যেটা এই শিয়ার স্ট্রেংথ দেয়, সেটা কি যে আমরা যদি ধরো এর উপর একটা লোড চাপাই, এরকম নর্মালি একটা লোড চাপিয়ে দিলাম, তাহলে এই লোডটার পরিমাণ যদি ধরো 5 কেজি হয়, তাহলে আমাদেরকে এইভাবে ছড়াতে একটা কষ্ট করতে হবে, এক্সট্রা কষ্ট করতে হবে। যদি এটার উপরে 10 কেজি চাপাই, তাহলে তার চেয়ে বেশি কষ্ট করতে হবে। অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে যদি আমরা সয়েলের এই কণার উপর যদি উপরে নর্মাল লোড চাপাই, তাহলে সেটাও কিন্তু সয়েলের এই শিয়ার স্ট্রেংথ আর একটু বৃদ্ধি করে। সো উই ক্যান সে যে শিয়ার স্ট্রেংথ অফ দ্য সয়েল নট অনলি সি এবং ফাই ফ্যাক্টর, তাছাড়া আরো একটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে সিগমা বা নর্মাল স্ট্রেস। ওই লেয়ারে কতটা নর্মাল স্ট্রেস আসছে তার উপরেও শিয়ার কিন্তু ডিপেন্ড করে। ওকে, এবার কি এই সিগমাটা হচ্ছে আমাদের হাতে রয়েছে, মানে আমরা প্রোভাইড করব, বা বলতে পারো কনস্ট্রাকশন লোড যেরকম আসবে বা তার উপর ডিপেন্ড করে এই সিগমা হয়। বাট যেটা আমাদের ইম্পর্টেন্ট প্যারামিটার যেটা ফাইন্ড আউট করতে হবে, সেটা হচ্ছে সি অ্যান্ড ফাই। যদি আমরা কোনো সয়েলের সি এবং ফাইকে যদি আমরা বের করে দিতে পারি, তাহলে বলতে পারবো সেই সয়েলের কি না, সেই সয়েলের শিয়ার স্ট্রেংথ কত হতে পারে, সেই সয়েলের শিয়ার স্ট্রেংথ কত হতে পারে। এবার আমরা আগের দিন আরো একটা জিনিস জেনেছিলাম যে কোন এই যে এতগুলো অ্যাঙ্গেলে তো আমরা বার করছি, বিভিন্ন লেয়ারে বার করি, বাট কোন লেয়ারে বেসিক্যালি সয়েলটা ফেল করতে পারে, কোন লেয়ারে সয়েলটা বেশি ফেল করতে পারে, সেটা আমরা বার করে দেখেছিলাম যে আলফা ফেলিওর অ্যাঙ্গেল, মানে মেজর প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটাতে ফেল করবে সেটার পরিমাণ হয় 40 ডিগ্রি প্লাস 5/2, 40 ডিগ্রি প্লাস 5/2। ওকে, তো যাই হোক, আমরা এই সমস্ত কিছুগুলো আগের দিন পড়াশোনা করেছি, এবং সি এবং ফাইকে বার করার জন্য আমরা বলেছিলাম যে বিভিন্ন ল্যাবরেটরি টেস্ট আছে, যে ল্যাবরেটরি টেস্টগুলোর মধ্যে দিয়ে আমরা সি এবং ফাইকে বার করতে পারি। তো সেগুলো পড়তে গিয়ে আমরা প্রথম যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ডাইরেক্ট শিয়ার টেস্ট। কি পড়েছিলাম? ডাইরেক্ট শিয়ার টেস্ট। হ্যাঁ, আমাদের 4টে মূলত ল্যাবরেটরি টেস্ট অ্যাভেলেবেল আছে। কি কি ছিল সেগুলো? ডাইরেক্ট শিয়ার টেস্ট, তারপর হচ্ছে ট্রাইঅ্যাক্সিয়াল টেস্ট, তারপর হচ্ছে ভেন শিয়ার টেস্ট এবং আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট। এই 4টে আমাদের স্ট্রেস টেস্ট অ্যাভেলেবেল আছে টু ডিটারমাইন দ্য সি অ্যান্ড ফাই অফ দ্য সয়েল। আমরা আগের দিন ডাইরেক্ট শিয়ার টেস্ট পড়েছিলাম। ডাইরেক্ট শিয়ার টেস্টে কি করেছিলাম? ডাইরেক্ট শিয়ার টেস্টে আমরা এরকম একটা বাক্সর মধ্যে, যেটা দুটো পার্ট আছে বাক্সটার, এই উপরে একটা পার্ট নিচের একটা পার্ট, তার মধ্যে আমরা সয়েলকে ভরেছিলাম, এবং সেটাকে ড্রেন কন্ডিশনে রেখেছিলাম। কি করেছিলাম না, ড্রেন কন্ডিশনে রেখেছিলাম। দিয়ে আমরা এর উপর একটা লোড চাপিয়েছিলাম এবং আমরা এদিক থেকে একটা এর উপর স্ট্রেন দিয়েছিলাম। কি দিয়েছিলাম? স্ট্রেন দিয়েছিলাম। যেহেতু আমরা এই লোড এইটার ক্ষেত্রে, এই টেস্টের ক্ষেত্রে বাইরে থেকে আমরা স্ট্রেন অ্যাপ্লাই করি, সো এটাকে আমরা স্ট্রেন কন্ট্রোল টেস্টও বলি। কি বলি? স্ট্রেন কন্ট্রোল টেস্ট। যদি তোমার পরীক্ষায় প্রশ্ন আসে যে ডাইরেক্ট শিয়ার টেস্টকে আমরা কি টেস্ট বলবো, স্ট্রেস কন্ট্রোল না স্ট্রেন কন্ট্রোল, দেন উই ইউজ স্ট্রেন কন্ট্রোল টেস্ট। কেন? আমরা এখানে স্ট্রেন প্রোভাইড করি, মানে আমরা কি করি, আমরা করি এখান থেকে বিকৃতি প্রোভাইড করি, যাতে কিনা এই বরাবর সয়েলটা ভেঙে যায়, মানে হরাইজন্টাল প্লেন বরাবর, হরাইজন্টাল
প্লেন বরাবর সয়েলটা আমার ভেঙে ছিঁড়ে বেরিয়ে চলে আসে। এবং এই যে স্ট্রেনটা প্রোভাইড করছি তার জন্য এখানে আমরা একটা প্রুভিং রিং রাখি। কি রাখি? প্রুভিং রিং। সেই প্রুভিং রিং দিয়ে আমরা মেজার করি যে এই স্ট্রেনটা প্রোভাইড করার জন্য এখানে কতটা স্ট্রেস তৈরি হলো, স্ট্রেনটা প্রোভাইড করার জন্য কতটা এখানে স্ট্রেস তৈরি হলো। ক্লিয়ার? এন্ড কি করি আমরা? এরকম করে দেখি যে বিভিন্ন সয়েলে, মানে প্রথম 1 নম্বর ধরো সয়েল স্যাম্পল নিলাম, যে 1 নম্বর সয়েল স্যাম্পলের ধরো নর্মাল লোড আমি সাপোজ টু বি ধরে নাও সিগমা 1 দিলাম। তাহলে আমি যে ফেলিওরের সময় যে স্ট্রেসটা পাচ্ছি, ঠিক আছে, সেটা হচ্ছে শিয়ার স্ট্রেস। কেন কি এই বরাবর ফেল করছে, মানে কি এই লেয়ারটা দাঁড়িয়ে আছে, এই লেয়ারটা বেরিয়ে চলে আসতে চাইছে। তাহলে যে স্ট্রেনটার জন্য বা ফেল করানোর জন্য যে স্ট্রেসটা আমাকে দিতে হচ্ছে, সেই স্ট্রেসটাই হচ্ছে শিয়ার স্ট্রেংথের সমান। সো ইট ইজ কল্ড অ্যাজ শিয়ার স্ট্রেংথ। কি বলবো? এটাকে আমরা শিয়ার স্ট্রেংথ বলবো। ঠিক আছে, তাহলে আমরা কি কি পেতে পারি? সিগমা 1 একটা পেতে পারি, তার সঙ্গে সঙ্গে টাউ এফ 1 একটা পেতে পারি। আবার সয়েল স্যাম্পল চেঞ্জ করে নতুন সয়েল স্যাম্পল নিলাম, তার জন্য সিগমা 2 একটা 2 পেতে পারি, সিগমা 2 পেতে পারি, টাউ এফ 2 পেতে পারি। ঠিক আছে, এরকম আরেকটা জোড়া নিয়ে আমরা কি করি? এরকম একটা গ্রাফ প্লট করি। গ্রাফে এদিক বরাবর আমরা সিগমাকে প্লট করি, এদিক বরাবর আমরা টাউকে প্লট করি। প্লট করার পর যেহেতু আমরা আগের দিন পড়েছিলাম যে ডাইরেক্ট শিয়ার টেস্টে কি করা হয় না, সাধারণত সেটা কি বলবো কোহেশন লেস সয়েলের জন্য করা হয়, অর্থাৎ ফাই সয়েলের জন্য করা হয়, সি সয়েলের জন্য করা হয় না। তাহলে সেক্ষেত্রে আমরা মোটামুটি কি পেয়েছিলাম? একটা এরকম ফেলিয়ার এনভেলপ পেয়েছিলাম। ঠিক আছে, এরকম একটা ফেলিয়ার এনভেলপ পেয়েছিলাম। যদি ধরো এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্টে যে সিগমা 1 টাউ f1 প্লট করলাম, সিগমা 2 টাউ f2 প্লট করলাম, প্লট করে দুটো পয়েন্ট পেলাম, দুটো পয়েন্টকে কানেক্ট করলে আমরা একটা যেটা পেলাম সেটা হচ্ছে ফেলিয়ার এনভেলপ। এবারে ফেলিয়ার এনভেলপ থেকে আমরা কি করতে পারি? করেসপন্ডিং মোড সার্কেলটাও কিন্তু ড্র করতে পারি। কিভাবে পারি? এটা আমরা আগের দিন বলেছিলাম না মনে হয়। সেটা হচ্ছে যে আমরা জানি যে মোড সার্কেলের ক্ষেত্রে এই যে ফেলিয়ার এনভেলপ সেটা ট্যানজেন্ট হয়। যে কোনো মোড সার্কেলে ফেলিয়ার এনভেলপ কি হয়? ট্যানজেন্ট হয়। তার ট্যানজেন্ট যদি হয় তাহলে সেক্ষেত্রে আমার এই ট্যানজেন্ট থেকে 90 ডিগ্রি যদি আমরা একটা লাইন টানি, ট্যানজেন্ট থেকে যদি আমরা 90 ডিগ্রি লাইন টানি, তাহলে যেখানে ছেদ করবে সেটা হয়ে যাবে সার্কেলের সেন্টার। তাহলে এটা হয়ে যাবে রেডিয়াস। তাহলে এটাকে দিয়ে আমি সুন্দর করে একটা মোড সার্কেল ড্র করে নিতে পারি এবং করেসপন্ডিং সিগমা 1 এন্ড করেসপন্ডিং সিগমা 3 বার করে নিতে পারি। এটা হচ্ছে একটা উল্টো প্রসেস। আগের প্রসেসগুলোতে আমরা মোড সার্কেল ড্র করার সময় কি করেছিলাম? আগে সিগমা 1 সিগমা 3 প্লট করে সার্কেল ড্র করে ফেলিয়ার এনভেলপ বার করেছিলাম। এখানে জাস্ট আমরা উল্টো ভাবে আসছি। ক্লিয়ার? এখানে একটা জিনিস মাথায় রাখবে, ডাইরেক্ট শিয়ার টেস্টের ক্ষেত্রে ফেলিয়ার যে প্লেন সেটা কিন্তু প্রিফিক্সড অর্থাৎ হরাইজন্টাল। ঠিক আছে, প্রিফিক্স অর্থাৎ হরাইজন্টাল। ক্লিয়ার? তো ডাইরেক্ট শিয়ার টেস্টের কি কি লিমিটেশনস আছে সেগুলো আমরা আগের দিন পড়েছি, আজকে আমি ডিটেইলে যাচ্ছি না। এবার আমরা চলে আসছি ডিরেক্ট ট্রাইঅ্যাক্সিয়াল শিয়ার টেস্টে। কিসে আসছে? ট্রাইঅ্যাক্সিয়াল শিয়ার টেস্ট। প্রথমে আমরা একটু ট্রাইঅ্যাক্সিয়াল শিয়ার টেস্টে কিভাবে ল্যাবরেটরি মেকানিজমটা বা কিভাবে সেটআপটা থাকে সেটা প্রথমে আমরা একটু দেখে নেব। তারপর ট্রাইঅ্যাক্সিয়াল শিয়ার টেস্টের কি কি লজিক আছে, এর পেছনে কি কি কন্ডিশন আছে সেগুলো নিয়ে একটু ডিটেইলে আলোচনা করব। বাট তার আগে আমরা একটু দেখে নিই চলো যে ট্রাইঅ্যাক্সিয়াল টেস্টের ল্যাবরেটরি সেটআপটা কি হয়, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, যেটা একটু না বুঝলে পুরো টেস্টটা বোঝা যাবে না। সেখানে আমাদের কি থাকে? একটা সয়েল স্যাম্পল নেওয়া হয়। আমি এখানে যা যা বলবো জিনিসগুলো কিন্তু খুব মাথায় রাখবো সুন্দর করে। ঠিক আছে, এখান থেকে কিন্তু প্রশ্ন হবে। ট্রাইঅ্যাক্সিয়াল শিয়ার টেস্টে আমরা একটা স্যাম্পল নিই। যে স্যাম্পলটার এই যে ডায়ামিটার যেটা হয়, সেই ডায়ামিটারটা যদি ডি হয় এবং স্যাম্পলটার লেন্থ যদি এল হয়, প্রথমেই বলে রাখি আমরা যে স্যাম্পলটা নিই সেটা হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল স্যাম্পল। কি হয়? সিলিন্ড্রিক্যাল স্যাম্পল, মানে স্যাম্পল শেপ হচ্ছে সিলিন্ড্রিক্যাল। সো সিলিন্ড্রিক্যাল স্যাম্পলের যে ডায়ামিটার ডি হয় এবং যে লেন্থ এল হয়, সেক্ষেত্রে কি হয়? এল ইকুয়ালস টু হয় 2d। অর্থাৎ যে স্যাম্পল নিই তার যে লম্বা যেটা হয় সেটা তার ডায়ামিটারের দ্বিগুণ হয়। সাধারণ ক্ষেত্রে এটা কি করা হয়? এটা মোটামুটি 76 mm রাখা হয়, আর এটাকে তোমার 38 mm মতন রাখা হয়। ঠিক আছে, 38 mm মতো রাখা হয়, বা এটাকে 50 mm কোথাও কোথাও রাখা হয়, এটাকে 100 mm রাখা হয়। ঠিক আছে, মূলত মাথায় রাখবেন যে লেন্থ ভার্সেস ডায়ামিটার রেশিওটা 2 হয়, সাধারণত 2 হয়। হলো? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা স্যাম্পলটাকে সিলিন্ড্রিক্যাল স্যাম্পল নিয়ে নিলাম। এবার সিলিন্ড্রিক্যাল স্যাম্পলকে কি করি? আমরা এর উপর একটা রাবার মেমব্রেন লাগিয়ে দিই, পুরো একটা রাবারের মেমব্রেন লাগিয়ে দিই।
রবার মেমব্রেনটা লাগিয়ে দিলাম। রবার মেমব্রেনটা লাগিয়ে দেওয়ার কারণ কি আমরা এরপর এটাকে একটা এরকম বড় জারের মধ্যে ভরে নিই। কিসের মধ্যে ভরে নিই? বড় জারের মধ্যে ভরে নিই। জারটার মধ্যে কি ভরি আমরা? ওয়াটার ভরে দিই, জল ভরে দিই। জারের মধ্যে আমরা জল ভরে দিই। তাহলে জারের মধ্যে যেই জল ভরি, তাহলে কি ওই জল কি করবে? এই স্যাম্পলটাকে একটা প্রেসার দেবে, কেন কি জল প্রেসার দেয়। তাহলে জল একটা স্যাম্পলটাকে প্রেসার দেবে। তাহলে সেই প্রেসারটাকে আমরা বলতে পারি ধারে আসছে, সয়েলের এই বডিতেই আসছে। তাহলে সেটাকে কি আমরা সিগমা 3 নাম দিতে পারি, বা কনফাইনিং প্রেসারও বলতে পারি। কেন কি আমাদের মূল লক্ষ্য কি? সয়েলকে, আমরা জানি যে সয়েলে মূলত লোডিং কিরকম সেন্সে হয়, এরকম সেন্সে বাহ্যিক লোডিংটা হয়। তাহলে সেই বাহ্যিক লোডিংটাকে আমি এখানে ল্যাবরেটরিতে প্রকাশ করতে চাইছি, ঠিক আছে, যাতে কিনা আমি সয়েলের স্ট্রেংথটা মোটামুটি অ্যাকুরেটলি বার করতে পারি। সেই কারণে সেই কন্ডিশনটাকে করবার জন্য আমরা এরকম একটা করলাম, এবং সাইডে একটা কি করলাম? জল দিয়ে কনফাইনিং প্রেসার দিলাম। যদিও বা জল শুধু এদিকে দেবে না, জল থ্রু আউট, মানে এর উপরেও সিগমা 3 দিচ্ছি, নিচেও সিগমা 3 দিচ্ছি, ঠিক আছে, থ্রু আউট দিচ্ছে। বাট আমরা এটা সাইডেও দিচ্ছে, সেটার উপর বেশি করে কনসেন্ট্রেট করছি। ক্লিয়ার? ওকে, হয়ে গেল। যদি থ্রু আউট দিচ্ছি, এবার কি করি আমরা? এরপরে করি কি? এখানে আমরা একটা লোড সেটআপের যন্ত্র লাগাই, ঠিক আছে। কি করি? আমি এটা একটু মুছে দিচ্ছি। এখানে আমরা একটা লোড সেটআপের যন্ত্র লাগাই, মানে আমরা এখান দিয়ে এর উপর একটা স্ট্রেস দিতে পারবো। সেটাকে আমরা বলি ডেভিয়েটর স্ট্রেস, ঠিক আছে, ডেভিয়েটর স্ট্রেস। আর এই যে জলের মধ্যে দিয়ে আমরা যে দিচ্ছি, সেটাকে আমরা বলি সেল প্রেসার। কি বলি আমরা? সেল প্রেসার, সেল প্রেসার, ঠিক আছে। মানে জল দিয়ে যে আমরা এর উপর যে স্ট্রেসটা দিচ্ছি, সেটাকে সেল প্রেসার বলা হয়। আর উপর থেকে আমরা একটা লোড দিই, সেটা হচ্ছে ডেভিয়েটর স্ট্রেস। এবার আমরা করি কি? এখান থেকে একটা পাইপ লাইন বার করি। কিসের জন্য? কেন কি এর মধ্যে যখনই আমি একটা লোড এক্সট্রা অ্যাপ্লাই করি, আমরা পড়েছি যে সেই লোডটা কিন্তু ইনস্ট্যান্টলি কে নেয়? এই সয়েলের মধ্যে থাকা যে ফাঁকা ফাঁকা জায়গাগুলোর মধ্যে থাকা যে জল, সেই জলটা প্রথমে সেই স্ট্রেসটাকে নিয়ে নেবে। ওকে, এবার আমরা কি করতে পারি? সেই স্ট্রেসটাকে নেওয়ার পরে কি করতে পারি? জলটা চাইবে যে বেরোতে, জলের উপর একটা এক্সট্রা প্রেসার আসবে এবং জল কি চাই? বেরিয়ে যেতে চাই। তাই আমরা এখানে একটা ড্রেনেজ পাত দিই। যদি ড্রেনেজ পাতটাকে আমরা খোলা রাখি, তাহলে জলকে আমরা বেরিয়ে যেতে অ্যালাউ করছি। যদি ড্রেনেজ পাতটাকে আমরা বন্ধ রাখি, তাহলে জলটাকে আমরা বেরোতে দিচ্ছি না। অর্থাৎ এখান থেকে তোমরা বুঝে নিতে পারছো যে আমরা ট্রাইঅ্যাক্সিয়াল টেস্টে ড্রেন কন্ডিশনেও করতে পারি, আবার আনড্রেনড কন্ডিশনেও করতে পারি। যেটা কিন্তু আমরা আগেরটা যেটা পড়েছিলাম ডাইরেক্ট শিয়ার টেস্টে, সেখানে শুধু আমরা কিন্তু ড্রেন কন্ডিশনই বার করতে পেরেছিলাম। সেটা ছিল সেই লিমিটেশন, যে আমরা শুধুমাত্র একটা ড্রেনেজ কন্ডিশনই বার করতে পারলাম। কিন্তু প্র্যাকটিক্যালি তো এরকম হতে পারে যে জল বেরোচ্ছে অথবা বেরোচ্ছে না, দুটো কেসই হতে পারে। সো ট্রাইঅ্যাক্সিয়াল টেস্টে কিন্তু আমরা জলকে অ্যালাউ করতে পারি, আবার কিন্তু বেঁধে দিতেও পারি। সো প্র্যাকটিক্যালের সাথে ট্রাইঅ্যাক্সিয়াল টেস্ট কিন্তু অনেক বেশি চাই, অনেক বেশি বলতে পারো যে সিমুলেট করে ব্যাপারটা, কন্ডিশনগুলো, ঠিক আছে। ওকে, ভালো কথা। তো আমরা এরকম জলকে বেরিয়ে যাওয়ার জন্য অ্যালাউ করতে পারি, এবং যদি যখন জলটাকে আমরা অ্যালাউ করবো না, তখন এখানে আমরা একটা কি করতে পারি? পোর ওয়াটার প্রেসারটাকে মেজার করতে পারি। কি করতে পারি? পোর ওয়াটার প্রেসারটাকে মাপতে পারি, মেজার করতে পারি। যখন জল বেরোবে না, জল বেরিয়ে গেলে তার পোর ওয়াটার প্রেসার তো ডিসিপিয়েট হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। বাট when the water is cannot ডিসিপিয়েটেড, হ্যাঁ, পোর ওয়াটার প্রেসার যখন ডিসিপিয়েট হতে পারছে না, তখনই কিন্তু আমার এখানে প্রেসার একটা আসবে, সেটা আমরা মেজার করতে পারি। তো মোরাললেস এটা একটা সোজা ভাবে যদি বলো, খুব মানে ইজি ফরম্যাটে আমি তোমাদের ট্রাইঅ্যাক্সিয়াল টেস্টের সেটআপটাকে আমি বোঝানোর চেষ্টা করলাম। ভালো কথা। এবার চলো আমরা ট্রাইঅ্যাক্সিয়াল টেস্টে চলে আসি। ট্রাইঅ্যাক্সিয়াল টেস্টটাকে আমরা দুটো প্রসেসে করতে পারি। তোমরা এখান থেকেই দেখতে পাচ্ছ, দুটো স্টেজে করতে পারি। প্রসেসটা দুটো স্টেজে করি। স্টেজ নাম্বার 1, স্টেজ নাম্বার 1-এ আমরা কি করছি? স্টেজ নাম্বার 1-এ আমরা প্রথমে স্যাম্পলটাকে এর মধ্যে ভরে নিয়ে প্রথমে জল ভরছি। জল ভরে আমরা একটা কনফাইনিং প্রেসার সেটা অ্যাপ্লাই করছি। কি করছি? কনফাইনিং প্রেসার অ্যাপ্লাই করছি। ক্লিয়ার? কনফাইনিং প্রেসার অ্যাপ্লাই করার পর একটা ঘটনা ঘটবে, ঠিক আছে।
সেই ঘটনাটা ঘটে যাওয়ার পর দেন আমরা নেক্সট স্টেজে যাব। ঠিক আছে, তার মানে স্টেজ 1 কমপ্লিট হওয়ার পর দেন উই উইল গো ফর স্টেজ 2। ক্লিয়ার? তাহলে স্টেজ 1 ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমরা কনফাইনিং প্রেসার অ্যাপ্লাই করছি। এবার এখানে একটা জিনিস তাহলে হতে পারে যে কনফাইনিং প্রেসার অ্যাপ্লাই করার পর কি হবে, এই ভেতরে যে জলের কণাগুলো থাকবে সয়েলের ভেতরে সেগুলোর উপর স্ট্রেস আসবে, পোর ওয়াটার আসবে। তাহলে সেই পোর ওয়াটার প্রেসারকে আমরা দুটো জিনিস করতে পারি, আইদার বেরোতে দিতে পারি, জলটাকে বেরিয়ে যেতে দিতে পারি, অথবা আমি আটকে দিতে পারি। তাহলে স্টেজ 1 এর ক্ষেত্রে যেটাকে আমরা অ্যাকচুয়ালি সেল প্রেসার বলি, সেল প্রেসার অ্যাপ্লিকেশন, স্টেজ 1 যেটা হচ্ছে সেল প্রেসার অ্যাপ্লিকেশন, সেটাকে আমরা দুটো ভাবে পার্ট করতে পারি, দুটো ভাবে করতে পারি সেটাকে। এক নম্বর, যখন আমরা জলকে বেরিয়ে যেতে দিচ্ছি অর্থাৎ ড্রেন কন্ডিশনে করতে পারি। আর একটা করতে পারি কি, যখন আনড্রেন কন্ডিশন অর্থাৎ আমি জলের প্রেসারটা যেটা আসছে সেটাকে আমি বেরোতে দিচ্ছি না, অর্থাৎ এটাকে বন্ধ করে দিয়েছি। ক্লিয়ার? তাহলে দুটো কন্ডিশনে করতে পারি। এবার আমি কি বললাম যে যদি আমরা ট্রায়াক্সিয়াল টেস্টে কি করি, স্টেজ 1 কমপ্লিট হওয়ার পর দেন উই উইল গো ফর স্টেজ 2। অর্থাৎ স্টেজ 1 আমাদেরকে কমপ্লিট হতে দিতে হবে। কমপ্লিট হতে দেওয়া মানে কি, যখন ড্রেন কন্ডিশন থাকবে অর্থাৎ যতটা আমি প্রেসার আসছে সিগমা 3 জন্য সেই প্রেসারে আসা সমস্ত জল, যতটুকু পোর ওয়াটার প্রেসার ডেভেলপ হচ্ছে এই সিগমা 3 এর জন্য সয়েলের ভেতরে, সেই সমস্ত পোর ওয়াটার প্রেসারটা বেরিয়ে যাওয়া, মানে সমস্ত যেটুকু এক্সট্রা প্রেসার আছে তার জন্য যে জলের মধ্যে এক্সট্রা প্রেসার আছে সেই কারণে যতটুকু জল বেরোনোর কথা জলটা বেরিয়ে যাওয়া। ইন দ্যাট কেস যদি আমরা প্রেসার অ্যাপ্লাই করি, জল সয়েলের ভেতরে পোর থেকে জল বেরিয়ে যায়, তাহলে কি হয় আমরা জানি, তাহলে কনসোলিডেশন হয়, সয়েল দেবে যায়, জল বেরিয়ে যায়, এটাকে বলা হয় কি কনসোলিডেশন। তাহলে যদি স্টেজ 1 আমরা কমপ্লিট করি তাহলে কি বলতে পারবো, যদি ড্রেন কন্ডিশন হয় তাহলে সয়েলটা কি হয়ে যাবে, ফাইনালি স্টেজ 1 কমপ্লিট হওয়া মানে কি সয়েলটা কি হয়ে যাবে, কনসোলিডেটেড। তাই তো? যদি ড্রেন কন্ডিশন হয়, জল বেরিয়ে গেল, ঠিক আছে, এবং আমি সব জলটা বেরিয়ে যেতে দিলাম সিগমা 3 প্রেসারের জন্য, তাহলে আমরা বলতে পারবো স্টেজ 1 কমপ্লিট হওয়ার পর সয়েল কনসোলিডেটেড হয়ে গেল, সিগমা 3 প্রেসারের আন্ডারে কনসোলিডেটেড হয়ে গেল। নাও ইফ ইট ইজ আনড্রেন কন্ডিশন, যদি আনড্রেন কন্ডিশন থেকে জল বেরোতে পারলো না, দেন এটা কিন্তু আনকনসোলিডেটেড থেকে গেল। কি থেকে গেল? আনকনসোলিডেটেড। ঠিক আছে, আনকনসোলিডেটেড। তাহলে বুঝতে পারছি যদি ড্রেন কন্ডিশন হয়, যদি কনসোলিডেটেড কেস হয়, তাহলে এটা কত লাগবে, অনেক সময় লাগবে, বিকজ উই নো দ্যাট কি বলবো জল বেরিয়ে গিয়ে কনসোলিডেশন হতে ইট টেক্স টাইম। বাট ইফ যদি আমরা আনড্রেন কন্ডিশনে যাই ফার্স্ট স্টেজটাকে, তাহলে বলবো যে এটা করতে সময় লাগবে না, বিকজ জল আমরা অ্যালাউ করছি না। ওকে, গল্প শেষ। এবার চলে আসি আমরা স্টেজ 2। স্টেজ 2 স্টেজ 3 আমরা কি করব, স্টেজ 3 আমরা করব ডেভিয়েটর স্ট্রেস অ্যাপ্লিকেশন। ডেভিয়েটর স্ট্রেস অ্যাপ্লিকেশন। ডেভিয়েশন স্ট্রেস অ্যাপ্লিকেশন করছি। আচ্ছা, ডেভিয়েটর স্ট্রেস অ্যাপ্লিকেশন করা মানে কি আমি সিগমা 3 টাকে সরিয়ে দিচ্ছি না, সিগমা 3 টা কিন্তু রয়েছে, প্লাস আমরা কি করলাম আরো একটা এক্সট্রা স্ট্রেস অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, ওকে। এবার একটা জিনিস খেয়াল করো, এই যে এক্সট্রা স্ট্রেস অ্যাপ্লাই করা হলো, তার মানে ব্যাপারটা কি হলো, ব্যাপারটা হলো এতক্ষণ ধরো আমরা এরকম একটা সয়েল স্যাম্পল আছে, ঠিক আছে, ভালো কথা। এবার সয়েল স্যাম্পলে আমরা ধরো চারিদিকে স্টেজ 1 কি ছিল, এদিকে সিগমা 3 ছিল, এদিকেও সিগমা 3 ছিল, এদিকেও সিগমা 3 ছিল, এদিকেও সিগমা 3 ছিল। তাহলে যে কোনো একটা লেয়ারে, যদি আমি ধরো এটা আলফা একটা লেয়ার ধরলাম, তাহলে যে কোনো একটা লেয়ারে কতটা শিয়ার স্ট্রেস আসতো, শিয়ার স্ট্রেসের পরিমাণ আমরা কি জানি, সিগমা 1 মাইনাস সিগমা 3/2 ইন্টু সাইন 2 আলফা। এবার কি এখানে সিগমা 1 আর সিগমা 3 দুটো সমান, সব দিকে সিগমা 3 করছে, তাহলে সিগমা 3 মাইনাস সিগমা 3, সো ইট উইল বি 0। তাহলে কি স্টেজ 1 এর ক্ষেত্রে, ইন দ্য কেস অফ স্টেজ 1, ভালো করে বোঝো, ইন দ্য কেস অফ স্টেজ 1 আমার এই সয়েল স্যাম্পলে কিন্তু কোনো শিয়ার স্ট্রেস আসছিল না। কেন? বিকজ অফ we are providing sigma 3 from everywhere। আর আমরা জানি যে যদি সিগমা 1 এবং সিগমা 3 এর মধ্যে যদি পার্থক্য না থাকে, কেন কি, তাহলে এই কোন লেয়ারে, সয়েলের কোন লেয়ারে শিয়ার স্ট্রেস আসবে না। তাহলে যখনই আমরা এখানে এবার সেকেন্ড স্টেজে ডেভিয়েটর স্ট্রেস অ্যাপ্লাই করলাম, তার মানে কি হবে, এখন এই দিক বরাবর সিগমা 3 আসছে, প্লাস কি আসছে, ডেভিয়েটর স্ট্রেস আসছে, তাই না? তাহলে এখন এদিকে কি আছে, সিগমা 3 প্লাস ডেভিয়েটর স্ট্রেস।
তাহলে এইটা সিগমা এবং সেটা ইকুয়াল টু সিগমা 1 হয়ে যাবে। তাহলে এখন সিগমা 1 এবং সিগমা 3 এর মধ্যে পার্থক্য আসছে, সো এই মানটা 0 কিন্তু আর হবে না। অর্থাৎ বলতে পারি যে যখনই ডেভিয়েটার স্ট্রেস আমরা অ্যাপ্লাই করতে শুরু করলাম, তার মানে সয়েলের মধ্যে এবার শিয়ার স্ট্রেস তৈরি হতে শুরু করলো। স্টেজ 1 এর ক্ষেত্রে যখন আমরা শুধুমাত্র সেল প্রেসার অ্যাপ্লাই করেছিলাম, তখন স্যাম্পলের মধ্যে কোনো শিয়ার স্ট্রেস তৈরি হয়েছিল না। বাট ইন দ্য সেকেন্ড কেসে যখন আমরা ডেভিয়েটার স্ট্রেস অ্যাপ্লাই করলাম, তখন কি হলো, সিগমা 1 এবং সিগমা 3 এর মান পাল্টে গেল এবং দুটোর ডিফারেন্সের একটা পজিটিভ মান এলো, আর কি হলো, আমাদের শিয়ার স্ট্রেস এলো, শিয়ার স্ট্রেস এলো। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। এটা বুঝে গেছো? এটা অনেক সময় বই পড়তে গিয়ে দেখতে পাবে যে শিয়ার স্ট্রেস সেকেন্ড আমরা অ্যাপ্লাই করলাম, বুঝতে পারবে যে ব্যাপারটা কি হলো। আমরা তো শুধু নর্মাল স্ট্রেস অ্যাপ্লাই করলাম, তো আগে তো নর্মাল স্ট্রেস সিগমা 3 তো সব দিক দিয়েই ছিল, তাহলে তখন কেন শিয়ার স্ট্রেস ছিল না? এটা হচ্ছে তার রিজন। এবার স্টেজ 2 আমরা ডেভিয়েটার স্ট্রেস অ্যাপ্লিকেশন করলাম। তাহলে এর ক্ষেত্রে আমাদের দুটো কেস হতে পারে। ডেভিয়েটার স্ট্রেস যেই আমরা অ্যাপ্লাই করলাম, সেই কি হবে, জলের ওপর এক্সট্রা প্রেসার আসবে, সেই প্রেসারটা আগে জল নিয়ে আমরা জানি, এবার কেউ সেই প্রেসারের আন্ডারে জল বেরোতে চাইবে, তাই এই কেসটিকেও আমরা দুটো ভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে ড্রেন কন্ডিশনে করতে পারি, এক্সট্রা পোর ওয়াটার প্রেসারটাকে বেরিয়ে দিতে বলতে পারি, আর একটা করতে পারি আনড্রেন কন্ডিশনও করতে পারি, আনড্রেন কন্ডিশনও করতে পারি। ঠিক আছে? তাহলে দুটো স্টেজেরই দুটো করে কন্ডিশন। ঠিক আছে? তো এই কন্ডিশন গুলোর পারমুটেশন কম্বিনেশন করে আমরা মেইনলি 3টে টেস্ট তৈরি করেছি, 3 টাইপ অফ টেস্ট। একটা ট্রায়াক্সিয়াল টেস্টে দুটো স্টেজ থাকবে, ভালো কথা, দুটো স্টেজই থাকবে, নো প্রবলেম। বাট এই দুটো স্টেজের যেহেতু দুটো করে কন্ডিশন হচ্ছে, সেই কন্ডিশন গুলোকে নিজেদের মধ্যে এদিক ওদিক করে নিয়ে আমরা টোটাল 3টে টেস্টকে প্রেসক্রাইব করেছি। 3টে টেস্ট আমরা করে থাকি। কি কি সেই 3টে টেস্ট? এক নম্বর টেস্ট হচ্ছে আনকনসোলিডেটেড আনড্রেনড টেস্ট, বা আমরা বলতে পারি ইউ টেস্ট, আনকনসোলিডেটেড আনড্রেনড টেস্ট। কিভাবে আসছে? এই যে বললাম স্টেজ 1 এর জন্য, স্টেজ 1 এর জন্য আমরা কি পাচ্ছি, আইদার সয়েলটা কনসোলিডেটেড অথবা আনকনসোলিডেটেড। ধরে নিচ্ছি আনকনসোলিডেটেড, তাহলে আনকনসোলিডেটেড নিলাম ফর দ্য স্টেজ 1। নেক্সট স্টেজে কি হতে পারে, ড্রেনড হতে পারে, আনড্রেনড হতে পারে। আমরা কি নিলাম, আনড্রেনড নিলাম। ঠিক আছে? এটা একটা টেস্ট টেস্ট কন্ডিশন হলো। নেক্সট টেস্ট কন্ডিশন কি হতে পারে, consolidated undrained test, মানে CU, consolidated and undrained test, consolidated and undrained test, CU। অর্থাৎ এখানকার আমি consolidated নিলাম আর এখানকার undrained নিলাম। নেক্সট কি টেস্ট হতে পারে, consolidated drained test, অর্থাৎ CD। এই 3টে টেস্ট। তাহলে বলতে পারি যে দাদা আনকনসোলিডেটেড ড্রেন টেস্ট হতে পারে না। দেখো, আনকনসোলিডেটেড হওয়া মানে প্রথম সয়েলটা যখন আনকনসোলিডেটেড থেকে যায়, তারপরে সেটাকে ড্রেন করালো, আমরা পোর ওয়াটার প্রেসারের কি বলবো, মানে যে একটা পোর ওয়াটার প্রেসার ইনিশিয়ালি থেকে গেলো, তারপর ড্রেন করলাম, মানে সেখানে না ব্যাপারটা ঠিক সেই জিনিসটা হয় না। বুঝতে পারছো তো? মানে বলতে পারো যে আনকনসোলিডেটেড ড্রেন টেস্ট ইজ নট ফিজিক্যালি ফেসিবল হয় না বলে ওই টেস্ট আমরা করি না, বা সেই টেস্টটা ইজ নট বলে না ফিজিক্যালি ফেসিবল নয়। সো আমরা এই 3টে টেস্টকে নিচ্ছি, ইউ, সিইউ এন্ড সিডি। আমার মনে হয় আজকের পর থেকে তোমাদের আর এই টেস্টগুলোর নামকরণে বা বুঝতে আর কোনো অসুবিধা হবে না। ফার্স্ট পার্ট অফ দ্য নেম অফ দ্য টেস্ট হচ্ছে ফ্রম দ্য স্টেজ 1, সেকেন্ড পার্ট অফ দ্য নেম হচ্ছে স্টেজ 2, এই স্টেজ 2 থেকে আসছে। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে দাদা এতগুলো টেস্ট করার কি মানে, বা তোমার হচ্ছে যে এই এত এটা কনসোলিডেটেড আনড্রেনড এরকম হ্যান ত্যান এত কিছু আনার দরকার ছিল, বা এই টেস্টটা কি আমরা দুটো স্টেজে কেন করলাম?
কেন একবারে প্রথমেই সিগমা 3 দিয়ে দিতাম, তারপর ডেভির সঙ্গে সঙ্গে ডেভিয়েটার স্ট্রেস দিয়ে দিতাম? কেন আমরা এত কিছু করতে গেলাম? প্রথম স্টেজ 1 সেটা কমপ্লিট হবে, তারপর স্টেজ 2 এরকম টাইপের কেন করতে গেলাম? ঠিক আছে, তো সেই জন্য বলি দ্য রিজন বিহাইন্ড ইট ইজ কি না, আমরা ফিল্ডের কন্ডিশনটাকে ল্যাবে যতটা সম্ভব মানে কি বলতে পারি যে একদম রেপ্লিকা বানাতে চাই, মানে ফিল্ডের কন্ডিশনটাকে যতটা সম্ভব আমরা ল্যাবরেটরিতে তুলে ধরতে চাই। এবার কি হয়, তোমরা যদি ভালো করে খেয়াল করো, আমি এটা একটু মিটিয়ে দিচ্ছি, যদি তোমরা খুব ভালো করে খেয়াল করো দেখো যে আমরা সয়েল স্যাম্পেলের উপর ধরো একটা স্ট্রাকচার বানাবো। ঠিক আছে, সয়েল স্যাম্পেলের উপর ধরো একটা স্ট্রাকচার বানাবো, আমরা ডিসাইড করলাম যে এই একটা সয়েল স্যাম্পল, তার উপর আমরা একটা স্ট্রাকচার বানাবো। সো কি হতে পারে, স্ট্রাকচারটা প্রথমে তো এখানে ছিল না, যে স্ট্রাকচারটা আমরা বানাতে চলেছি সেই স্ট্রাকচারটা তাকে নেই, আগে অন্য কিছু থাকতে পারে বা ভেঙে ফেলতে পারে, যাই করে, বাট নেই, ফাঁকা। সো কি তাহলে ফাঁকা অবস্থায় যখন স্ট্রাকচার আমার নেই, তখন তো সয়েলের কিছু স্ট্রেস কন্ডিশন আছে বা সয়েলের ওপর কিছু এক্সিস্টিং কন্ডিশন অফ স্ট্রেসেস আছে। কিরকম, মানে ধরো আমি ফুটিংটা ধরো আমার এই লেভেল অব্দি আছে, তাহলে আমি সয়েলের স্ট্রেসটা কোথায় ট্রান্সফার করছি, এই সয়েলটার উপর। এই সয়েলে আমার এরকম একটা স্ট্রেস কন্ডিশন আসছে, আমরা পরীক্ষা করতে চলেছি এরকম একটা স্ট্রেস কন্ডিশনে। ঠিক আছে, তাহলে এই সয়েলের উপর তো আগের থেকে এই সয়েলগুলো প্রেসার দিচ্ছিল, উপরের সয়েলের একটা প্রেসার, এরকম তো একটা প্রেসার এই সয়েলে অলরেডি একটা ছিল। সো বলতে পারো যে এক্সিস্টিং ফিল্ড কন্ডিশনে আমাদের কনস্ট্রাকশন করার আগে এক্সিস্টিং ফিল্ড কন্ডিশনের যা কন্ডিশন সেটাকে তুলে ধরবার জন্য আমাদের স্টেজ 1, ওকে, এন্ড স্টেজ 2 এ কি করছি আমরা, এর উপর একটা বাড়ি বানালাম, মানে উই আর অ্যাপ্লাইং অ্যান্ড লোড, এক্সট্রা লোড অন দা সয়েল স্যাম্পল। সেটাকে প্রকাশ করার জন্য কি হলো, ট্রাইঅ্যাক্সাল স্টেজের স্টেজ 2, যেখানে আমরা এক্সট্রা করে ডেভিয়েটর স্ট্রেস অ্যাপ্লাই করছি। তাহলে বুঝতে পারছো যে স্টেজ 1 এর জন্য, স্টেজ 1 হচ্ছে টু কি বলবো, মানে মানে যে ফিল্ড কন্ডিশনটা এক্সিস্টিং ফিল্ড কন্ডিশন বিফোর কনস্ট্রাকশন আমরা পাচ্ছি, সেই জায়গাটাকে তুলে ধরার জন্য আমরা করছি কি স্টেজ 1টা, এবং তারপরে যে আমরা অ্যাপ্লাই করছি লোড এক্সট্রা, সেটাকে তুলে ধরবার জন্য, সেটাকে বোঝানোর জন্য, সেটাকে নিয়ে অ্যাকচুয়াল কি হচ্ছে সেটাকে করবার জন্য হলো আমাদের স্টেজ 2। ঠিক আছে, এবার যদি বলো যে স্যার আনকনসোলিডেটেড আনড্রেন, কনসোলিডেটেড ড্রেন, এইগুলো অ্যাকচুয়ালি কিরকম কন্ডিশনে হয়, কিরকম কন্ডিশনে অ্যাকচুয়ালি হয়, বা এই কন্ডিশনগুলো, এটা প্রি কন্ডিশন বা পোস্ট কন্ডিশনগুলো আমাকে একটু বুঝিয়ে দিই। আচ্ছা চলো তোমাকে প্রথমে বোঝাই যে আনকনসোলিডেটেড আনড্রেন টেস্ট আমরা কখন করব, মোটামুটি একটা আইডিয়া দিচ্ছি। ঠিক আছে, যদিও আমি বলবো যে এরকম আইডিয়াই যে এটাই যে একদম আলটিমেট আইডিয়া বা এরকম না, বাট এটা কিন্তু ম্যাক্সিমাম এরকম আইডিয়া বেসিসে আমরা করে থাকি। ধরো তোমার বাড়ির পাশে একটা বড় জায়গা আছে, এটা ধরো ডোবা মতন আছে, ঠিক আছে, এবার সেই ডোবাতে তুমি কি করবে, সেই ডোবাতে তুমি ধরো তুমি একটা বড় মেশিন কিনেছো, সেই মেশিনটাকে ধরো তোমার বাড়ির ছাদের ওপর তুমি লাগাবে। তো সেই মেশিনটা কিনে নিয়ে এসে সেদিনই তো লাগাতে পারবে না, মেশিনটা কিনে নিয়ে এসে তোমাকে 2 দিন রাখতে হবে, তোমার আশেপাশে কোনো জায়গা নেই, তাই তুমি কি করলে তোমার বাড়ির পাশের ডোবাটাকে মাটি নিয়ে এসে বুঝিয়ে দিলে। ঠিক আছে, বুঝিয়ে দেওয়ার পর তুমি এবার ওই মেশিনটা, বিশাল একটা ভারী মেশিন নিয়ে এসে তুমি রাখবে, 2 ঘন্টা তোমাকে অন্তত তোমাকে রাখতে হবে, তারপর তুমি সেটাকে ছাদে তুলতে পারবে। ক্লিয়ার? তাহলে কি হলো, তোমার যে ডোবাটা তুমি যে ভরলে, যে মাটি দিয়ে তুমি ভরলে ডোবাটা, সেই মাটিটা ভরলে কি জাস্ট আগের দিন ভরেছো, তাহলে এই মাটিটা কি কনসোলিডেটেড হতে পেরেছে? ধরে নিচ্ছে এটা লুজ কি বলবো, মানে ধরে নাও ক্লেই, সিল্টি ক্লে টাইপের মাটিতে তুমি ভরলে, যেটা সাধারণ স্যান্ড তো সাধারণত মানে আমরা পাই না, ইন জেনারেল মাটিতে আমরা সাধারণত সিল্টি ক্লে এগুলোই পাই, আমাদের এখানকার মাটি যেরকম অ্যাভেলেবেল আর কি, ঠিক আছে, অন্তত সাউথ বেঙ্গলে। তো সেক্ষেত্রে কি আমার এখানকার মাটিটা কি হলো, কনসোলিডেটেড কি হতে পারলো? যদি এক্সিস্টিং, যদি আমি এটা মাটিটাকে দেখি তাহলে সেটা কি কনসোলিডেটেড হতে পেরেছে? না, পারে, দ্যাট ইজ আনকনসোলিডেটেড। তাহলে এক্সিস্টিং কন্ডিশন কি? আনকনসোলিডেটেড। নাও কি আমি এখানে কি করব, একটা লোড নিয়ে দিলাম, মানে এখান থেকে মেশিন নিয়ে এসে এখানে রাখলাম, এটা মেশিন, আমি উপর থেকে একটা এক্সট্রা লোড দিলাম, সেই মেশিনটা আমার কতক্ষণ থাকলো, মেশিনটা এলো কতক্ষণে, খুব গাঁ করে চলে গেল, ধরো
2 মিনিট লাগলো এখান থেকে এর উপরে আসতে, মেশিনের চাকা আছে তো এখান থেকে এখানে আসতে কতক্ষণ লাগলো, ধরো 2 মিনিট লাগলো। তাহলে 2 মিনিটের মধ্যে এত বড় লোডটা আমার মাটির উপর অ্যাপ্লাই হয়ে গেল। ক্লিয়ার? এবং এটা কতক্ষণ থাকলো, অনলি 2 আওয়ার্স এখানে দাঁড়ালো, দিয়ে আবার সেখানে মুভ হয়ে গেল। তাহলে এই 2 ঘন্টা সময়ের মধ্যে অ্যাপ্লাই করা লোডের জন্য একটা কি ইম্প্যাক্ট লোডের জন্য 2 ঘন্টার জন্য অ্যাপ্লাই করা লোডের জন্য কি এই সয়েল কনসোলিডেশন হতে পারবে? বা এখানে কি এই সয়েলের 2 ঘন্টার জন্য কি এখান থেকে জল বেরোতে পারবে? আনসার আসবে কি নো। সো তুমি ধরো এরকম, তুমি একজন ধরো সয়েল ইঞ্জিনিয়ার, এবার এই সেম কেসটা তোমার বাড়িতে অ্যারাইজ করবে যে তোমাকে তোমার বাড়ির পুকুরটা ভরে নেক্সট দিন এখানে তুমি একটা মেশিন নিয়ে আসবে, 2 ঘন্টার জন্য রাখবে। তখন তুমি ওই সয়েলটার যে টেস্ট করবে সেই টেস্টটা হবে আনকনসোলিডেটেড আনড্রেন টেস্ট। আনকনসোলিডেটেড আনড্রেন টেস্ট, কেন কি প্রিভিয়াসলি সেটা হবে না এবং পরেও সেটা ড্রেন্ড হবে না। তাহলে এই সয়েলটা যদি সেই স্ট্রেংথটা নিতে পারে এই লোডের জন্য, তাহলে তুমি বলো ঠিক আছে এটা তুমি এখানে রাখতে পারো। দেখো নিতে পারো, তাহলে কি মেশিন এখানে নিয়ে আসার পর সয়েল ডেবে যাবে এবং পরে দেখো মেশিন তুলতেই পারছো না। বুঝতে পারছো? তাহলে কখন আমরা আনকনসোলিডেটেড আনড্রেন টেস্ট করছি, কখন আমরা কনসোলিডেটেড ড্রেন টেস্ট করি? যখন ধরো আমরা একটা মাটির ওপর একটা বিল্ডিং বানাবো, ধরো এক্সিস্টিং কনসোলিডেটেড মাটি আছে বা ধরো অনেকদিন ধরেই মাটি পড়ে রয়েছে, ঠিক আছে, মোটামুটি সেটা কনসোলিডেশন হয়ে গেছে, তুমি বুঝতে পারছো অনেকদিন ধরে পড়ে রয়েছে এবং কনসোলিডেশন হয়ে গেছে। তো সেই ধরনের মাটির ক্ষেত্রে যখন আমি উপর যখন আমরা কোনো বিল্ডিং বানাবো, তখন সেই ক্ষেত্রে আমার প্রিভিয়াস কন্ডিশন কনসোলিডেটেড এবং কি বিল্ডিং কি আস্তে 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 হয়, একদিনে তো পুরো বিল্ডিং তৈরি হয়ে যায় না, আস্তে আস্তে হয়তো আমার লোড অ্যাপ্লাই হচ্ছে খুব গ্র্যাজুয়াল, অ্যান্ড কি সেই লোডটা অনেক দিন ধরে থাকবে, মানে একটা বাড়ি তো হয়ে যায় একদিনে ভেঙে যাবে না, অনেক দিন ধরে থাকবে। সো সেখানে কিন্তু জল সেকেন্ড কন্ডিশন স্টেজ 2 এ ড্রেন্ডও হয়ে যেতে পারে, ড্রেন্ডও হবে। সো সেই সয়েলের কন্ডিশনটার যখন আমি অ্যাকচুয়াল টেস্ট করতে যাব তার সাথে মিলে যাওয়া, তখন আমরা ল্যাবরেটরিতে কি করব, কনসোলিডেটেড ড্রেন টেস্ট করব। ওকে, বাট সাধারণত আমরা কি করি বলতো, কনসোলিডেটেড আনড্রেন টেস্টটাই করে থাকি। কনসোলিডেটেড আনড্রেন টেস্টটাতেই মোটামুটি আমরা কেন করি না কনসোলিডেটেড ড্রেন টেস্টে, কেন কি টেক্স টু মাচ টাইম। যদি তোমাকে টাইমগুলো বলি, তাহলে আনকনসোলিডেটেড আনড্রেন টেস্টের জন্য তোমার টাইম লাগে হচ্ছে 15 মিনিট মতো। কতক্ষণ লাগে? 15 মিনিট, মানে সেট আপ করে ওই প্রথমে স্ট্রেস দেবো, তারপরে এক্সট্রা স্ট্রেস দেবো, 15-20 মিনিটের ম্যাক্সিমাম, তার বেশি লাগে না, আধা ঘন্টা ম্যাক্সিমাম লাগতে পারে। সো এটা হচ্ছে সবচেয়ে কম সময় লাগে আনকনসোলিডেটেড আনড্রেন টেস্ট। কনসোলিডেটেড আনড্রেন টেস্টটা এটা করতে সময় লাগে মোটামুটি 26 ঘন্টা মতো। মানে স্টেজ 1-এ তোমার হচ্ছে কনসোলিডেটেড হচ্ছে, তার ওটা মোটামুটি 24 ঘন্টা লাগে, আর পরেরটা 2 ঘন্টা মতো লাগে, ঠিক আছে। আর লাস্টের যে স্টেজটা হচ্ছে কনসোলিডেটেড ড্রেন টেস্ট, এটা করতে কিন্তু নিয়ারলি অ্যাবাউট 2 উইক মতো লেগে যায়, 2 সপ্তাহ, বুঝতে তো 2 সপ্তাহ লাগে। সো আমরা 3rd নম্বর টেস্টটাকে অ্যাভয়েড করি। ক্লিয়ার? তো এই গেল হচ্ছে আমাদের ট্রাইঅ্যাক্সিয়াল টেস্টের যে বিভিন্ন রকমের যে টেস্টগুলো হয়, সেগুলো কেন হয়, কি কারণে হয় এবং তার ব্যাখ্যাগুলো আমরা আস্তে আস্তে পড়ে নিলাম। এবার আমরা ট্রাইঅ্যাক্সিয়াল টেস্টে করি কি, ট্রাইঅ্যাক্সিয়াল টেস্টে যেটা করি সেটা হচ্ছে, সেটা এবার চলো আমরা একটু দেখি কতগুলো কন্ডিশনে করি, সেগুলো আমরা জেনে নিলাম। এবার আমরা চলো জেনে নিই যে ট্রাইঅ্যাক্সিয়াল টেস্ট আমরা করি কি করে, বা কি কি ডেটা নিই, বা কিভাবে সেটাকে ল্যাবরেটরিতে মোটামুটি পারফর্ম করি। যদিও আমরা এখানে ডিটেল পড়ছি না, জাস্ট আইডিয়া নিচ্ছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা বললাম যে প্রথমে সিগমা 3 জন্য হলো, তারপর যখন আমরা ডেভিয়েটার স্ট্রেস অ্যাপ্লাই করছি, তখন দেখে নিই অ্যাপ্লাই করতে করতে আমরা যে মেজার করছি কতটা স্ট্রেস অ্যাপ্লাই করলাম প্রুভিং রিং এর সাহায্যে, সেই মেজার করতে করতে দেখে নিই যে কতটা স্ট্রেস অ্যাপ্লাই করার পর সয়েলটা ফেল করবে, ওকে। তো ফেল করার মধ্যে এবার এখানে একটা জিনিস বলে নিই, ফেল করার মধ্যেও কিন্তু দুটো জিনিস, মানে ফেল করার প্যাটার্নটাও একটা আমাদেরকে একটু জেনে রাখাটা দরকার, ঠিক আছে। যদি ধরো তুমি একদম ক্লে ইউজ করছো, স্যাম্পলের মধ্যে কি করছো, ক্লে ইউজ করছো, ঠিক আছে, তাহলে সয়েল স্যাম্পল ছিল আমার শুরুতে এরকম, ফেল করে কিভাবে সেটা ফেল করে এরকম বাল্জ হয়ে যায়, মাঝখানে এরকম বাল্জ হয়ে যায়, ঠিক আছে। এটাকে আমরা বলি হচ্ছে কি প্লাস্টিক ফেলিউর, কি বলি, প্লাস্টিক ফেলিউর। এবার যদি তুমি সয়েল স্যাম্পলটাকে ডেন্স স্যান্ড নাও,
তাহলে কি হবে, সেখানে সয়েল স্যাম্পলটা এইভাবে বাল্জ হয় না, সেটা সয়েল স্যাম্পল এরকম করে একটা অ্যাঙ্গেলে ফেল করবে, এই বরাবর একটা ইয়েতে, মানে এই পার্ট এরকম সরে চলে আসে, এইভাবে ফেল করে। এটাকে আমরা বলি ব্রিটেল ফেলিওর। কি বলি? ব্রিটেল ফেলিওর। ক্লিয়ার? আর এর মাঝামাঝি যদি হতে পারে, যে সয়েল পুরোটাই প্লাস্টিকও না, আবার পুরোটা একদম ডেন্স স্যান্ডের মতন ওরকম কি বলবো ব্রিটেলও নয়, সেরকম হলে মাঝামাঝি একটা ফেলিওর হবে। ঠিক আছে? বাট এটাকে আমরা বলি প্লাস্টিক ফেলিওর, এটাকে আমরা বলি ব্রিটেল ফেলিওর। তাহলে এবার আমরা যে স্ট্রেস অ্যাপ্লাই করলাম, ডেরিভেটিভ স্ট্রেস অ্যাপ্লাই করার পরে একটা টাইমের পর দেখবেন সয়েলটা ফেল করে যাচ্ছে। ক্লিয়ার? যেই ফেল করে গেল, তো সেই করেসপন্ডিং স্ট্রেসটা আমরা জেনে নিলাম, সেই করেসপন্ডিং স্ট্রেসটা আমরা জেনে নিলাম। ভালো কথা। তাহলে জেনে নেওয়ার পর আমাদের কি হলো, আমাদের এরকম স্যাম্পলের ওপর আমরা এদিক থেকে সিগমা 3 অ্যাপ্লাই করেছিলাম, সিগমা 3, এবং উপর থেকে আমরা কি অ্যাপ্লাই করেছিলাম, উপর থেকে আমরা করেছিলাম ডেভিয়েটর স্ট্রেস সিগমা ডি প্লাস সিগমা 3 তো ছিলই আগের থেকে, এই দুটো মিলে হয়ে গেল আমার সিগমা 1। তাহলে আমরা এট দ্য টাইম অফ ফেলিওর কি পেলাম, সিগমা 3 পেলাম এবং সিগমা 1 পেলাম। তারপর আমরা তাহলে সেটা দিয়ে একটা মোর সার্কেল ড্র করে নেব, সিগমা 3 আর সিগমা 1, সরি, এরকম করে আমরা একটা মোর সার্কেল ড্র করে নিতে পারবো। ঠিক আছে? সিগমা 1 এবং সিগমা 3 পেয়ে গেলাম এবং আমরা সেটা মোর সার্কেল ড্র করে নিতে পারবো, এবং সেখান থেকে অনেকগুলো মোর সার্কেল আমরা পরপর যদি ড্র করে নিই এরকম অনেকগুলোর জন্য, এবং তাদের যে কমন যে জায়গা সেটা দিয়ে আমরা একটা এরকম করে একটা ট্যানজেন্ট রেখে নেব, সেটাই হয়ে যাবে আমাদের ফেলিওর এনভেলপ। কি হয়ে যাবে? ফেলিওর এনভেলপ। সেটা হয়ে যাবে আমাদের ফেলিওর এনভেলপ। ক্লিয়ার? ওকে। এবার একটা জিনিস মাথায় রাখো যে আমাদের মোর কুলম্বস থিওরি অ্যাকর্ডিংলি কি বলেছিল, অ্যাকর্ডিংলি মোর কুলম্বস থিওরি ছিল যে শিয়ার স্ট্রেংথ অফ দ্য সয়েল দ্যাট ইজ ইকুয়াল টু সি প্লাস সিগমা ট্যান ফাই। এখানে এই যে সিগমাটা ছিল, সেই সিগমাটা হচ্ছে টোটাল নরমাল স্ট্রেস, সিগমাটা হচ্ছে টোটাল নরমাল স্ট্রেস। কিন্তু পরবর্তীকালে মডিফাইড মোর কুলম্বস থিওরি যদি তুমি দেখো, বা পরবর্তীকালে দেখা গেছে যে যদি তুমি শিয়ার স্ট্রেসটাকে তুমি যদি এই যে টোটাল স্ট্রেসের সাপেক্ষে যদি তুমি ক্যালকুলেট করো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কেন কি আমরা জানি যে টোটাল স্ট্রেস, আমরা কি জানি যে টোটাল স্ট্রেস অফ দ্য সয়েল ইজ কম্পোজড অফ ইফেক্টিভ স্ট্রেস অ্যান্ড পোর ওয়াটার প্রেশার, ইফেক্টিভ স্ট্রেস অ্যান্ড পোর ওয়াটার প্রেশার। তাহলে যদি যেহেতু টোটাল স্ট্রেসের মধ্যে পোর ওয়াটার প্রেশার একটা কম্পোনেন্ট থেকে যায়, ফলে এরকম তো হতেই পারে যে আমরা যে সয়েল অ্যাপ্লাই করছি সেই লোডটা অনেকটা পোর ওয়াটার প্রেশার নিয়ে নিচ্ছে, বা যে টোটাল স্ট্রেসের অ্যাঙ্গেলে আমরা দেখি তার মধ্যে পোর ওয়াটার প্রেশার ঢুকে আছে। কিন্তু আমরা জানি যে সয়েলের নিজস্ব যে স্ট্রেস নেওয়ার ক্ষমতা, সেটাকে আমরা কিন্তু ইফেক্টিভ স্ট্রেস বলি। এবং ইফেক্টিভ স্ট্রেসের উপর আমি বলেছি, মানে একদম গোদা বাংলায় বললে, যার উপর ভরসা করা যায়। ঠিক আছে? কিন্তু টোটাল স্ট্রেসের উপর ভরসা করা নাও যেতে পারে। সো আমরা যদি বলি যে ইফেক্টিভ স্ট্রেসের ওপর বা শিয়ার স্ট্রেংথ অফ দ্য সয়েল ইজ মোর ডিপেন্ডেন্ট বা মোর রিলায়েবল ডেটা শিয়ার স্ট্রেংথ পেতে গেলে আমরা যদি এটাকে ইফেক্টিভ স্ট্রেস করে দেই, তাহলে সেটাকে বলবো যে আমরা মোর রিলায়েবল ডেটা। ঠিক আছে? তাই আমরা সমস্ত যে যতগুলো পড়েছি সিগমা 1 সিগমা 3 দিয়ে, সবগুলোকে আমরা ইফেক্টিভ স্ট্রেসে ট্রান্সফার করে নিই। তাহলে এটাকে আমরা এরকম লিখবো, তাহলে সিটাকে লিখবো এরকম, ফাইটাকে লিখবো আমরা এরকম। ঠিক আছে? এই সেটাকে আমরা ইফেক্টিভ কোহেশন বলি। ক্লিয়ার? এটাকে আমরা ইফেক্টিভ অ্যাঙ্গেল অফ ফ্রিকশন বলি, এটা ইফেক্টিভ স্ট্রেস হয়ে গেল। যদি টোটাল স্ট্রেসের ফর্মে লিখি, তাহলে আমরা ওটাকে সি কে লিখি যে সিউ মানে টোটাল কোহেশন বা অ্যাপারেন্ট কোহেশন বলি, টোটাল কোহেশন বা অ্যাপারেন্ট কোহেশন বলি। ঠিক আছে? ওকে, হয়ে গেল। এবার ট্রাইঅ্যাক্সিয়াল টেস্টের ক্ষেত্রে এই যে তোমার যে তিনটে কন্ডিশন বললাম, সেই তিনটে কন্ডিশনে যে টেস্টটা করা হয়, ইউ টেস্ট, সিইউ টেস্ট আর সিজি টেস্ট, এই তিনটে টেস্টের জন্য যখন আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন গুলো যখন আমরা করি, সেই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন গুলো কিন্তু একটু অন্যরকম হয়। তিনটে টেস্টের জন্য তিন রকম হয়।
সেগুলো আমরা একটু হালকা করে জেনে নিই, যদিও বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএসসি তে এখান থেকে ডিরেক্ট কোনো কোয়েশ্চেন আসে না, বাট যারা গেট ফেটের জন্য এক্সট্রা করে প্রিপারেশন নিচ্ছ সেখানে কিন্তু এটা এসে যেতে পারে। সো একটু হালকা করে জেনে রাখো জিনিসটা, ঠিক আছে। যদি আমরা ধরে নাও ইউ টেস্ট যদি করি, যদি ইউ টেস্ট করি, তাহলে আমরা যে টেস্ট রেজাল্ট যেটা পাই সেটা কি হয় না, আমরা মোর সার্কেল গুলো সব সেম ডায়ামিটারের পাই। ফলে কি হয়, ফেলিওর এনভেলপ যেটা আসে সেই ফেলিওর এনভেলপটা কিন্তু এরকম হরাইজন্টাল আসে। আচ্ছা বলে এই যে যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে স্যাচুরেটেড ক্লের জন্য। স্যাচুরেটেড ক্লের জন্য ইউ টেস্ট করবো, সিইউ টেস্ট করবো, সিডি টেস্ট করবো, তার গ্রাফ প্যাটার্ন পড়ছি, ক্লিয়ার। তাহলে স্যাচুরেটেড ক্লের জন্য আমার এরকম আসে। দেখো যে এখানে যে ফেলিওর এনভেলপ হচ্ছে সেটা কিন্তু হচ্ছে কি না হরাইজন্টাল, সেটা কি হচ্ছে এরকম হরাইজন্টাল হচ্ছে। যে ইন্টারসেপ্টটা পাচ্ছি আমরা সেটাকে বলবো সি, ইন্টারসেপ্টটা পাচ্ছি সেটাকে আমরা বলবো সি। এবার যদি এটা এবং এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে টোটাল স্ট্রেস এনভেলপ, কি এটা হচ্ছে টোটাল স্ট্রেস এনভেলপ, টোটাল স্ট্রেস এনভেলপ। এবার যদি আমি ইফেক্টিভ স্ট্রেস এনভেলপ আঁকতে চাই, এই জিনিসটাকে আমরা ইফেক্টিভ স্ট্রেসের টার্মে যদি করতে চাই, তাহলে দেখবো যে ইফেক্টিভ স্ট্রেস যদি প্লট করি, তাহলে যতবারই যত স্যাম্পল নিয়ে টেস্ট করো না কেন, আমার মোর সার্কেল আসবে কিন্তু অনলি একটা, মোর সার্কেল আসবে অনলি একটা। কেন অনলি একটা আসবে? কারণ হচ্ছে আমাদের আনকনসোলিডেটেড আনড্রেন টেস্ট, মানে আমরা কোনো অবস্থাতেই জলকে বেরোতে দিচ্ছি না। এবার আমরা জানি ওই যে টার্জিকের যখন কনসোলেশন থিওরি আমরা পড়েছিলাম, যে জলকে যদি আমরা বেরোতে না দিই তাহলে স্প্রিং এর উপর আর লোড আসবে না, অর্থাৎ সয়েলের উপর আর লোড আসবে না, ফলে সয়েল আর দাববে না। ফলে আমরা যত এক্সট্রা লোড চাপাইছি টোটাল লোডটা কে নাই, পোর ওয়াটার প্রেশার নাই। তাহলে আমরা কি জানি যে টোটাল স্ট্রেস ইকুয়াল টু ইফেক্টিভ স্ট্রেস প্লাস পোর ওয়াটার প্রেশার। তাহলে আমরা যত লোড এক্সট্রা চাপাচ্ছি সবই যদি পোর ওয়াটার প্রেশার নেয়, তাহলে ইফেক্টিভ স্ট্রেসের কি কোনো পরিবর্তন হবে? যত স্যাম্পলই নাও তুমি, যতই লোড চাপাও, যতই কিছু করো, ইফেক্টিভ স্ট্রেসের কোনো পরিবর্তন হবে না। তাই যদি ইফেক্টিভ স্ট্রেসকে যদি কনসিডার করো, তাহলে আমার একটাই আসবে হচ্ছে তোমার সার্কেল, এবং সেখানে তোমার ফেলিওর এনভেলপটা এরকম হবে, ঠিক আছে। প্রশ্ন হতে পারে ফর দ্য ইউ সয়েল ফর আনকনসোলিডেটেড আনড্রেনড সয়েলের টেস্টের ক্ষেত্রে ইফেক্টিভ স্ট্রেসের মোট সার্কেল কটা হতে পারে? একটাই হতে পারে। আর যদি টোটাল স্ট্রেসে করো তাহলে ফেলিওর এনভেলপ এরকম হরাইজন্টাল হবে। এটুকুই জেনে রাখলেই হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা পড়ে নিই চলো সিইউ টেস্ট, কনসোলিডেটেড আনড্রেনড টেস্ট। কনসোলিডেটেড আনড্রেনড টেস্ট, এবার একটা জিনিস খেয়াল করো যে কনসোলিডেটেড আনড্রেনড টেস্ট, আচ্ছা যখনই কনসোলিডেটেড কথাটা চলে আসছে, তার মানে এটা হতে পারে যে সয়েলটা আইদার বা ক্লেটা আইদার নর্মাল কনসোলিডেটেড ক্লে অথবা ওভার কনসোলিডেটেড ক্লে, দুটোই হতে পারে। নর্মাল কনসোলিডেটেড ক্লে হতে পারে, ওভার কনসোলিডেটেড ক্লে হতে পারে, ক্লিয়ার। আচ্ছা, যদি নর্মাল কনসোলিডেটেড ক্লে হয় তাহলে যে গ্রাফ প্যাটার্ন যেটা হয় সেটা কি হয়? সেটা হয় হচ্ছে তোমার, এক মিনিট, খুব দারুণ আঁকতে পারি বলে এরকম হচ্ছে, যাই সেটা কি হয় এরকম হয়। এই বরাবর আমাদের সিগমা আছে আর এই বরাবর আমাদের টাউ আছে, ঠিক আছে। একটা জিনিস এখানে খেয়াল করে দেখো যে আমাদের ক্লে নিয়ে টেস্ট করছি কিন্তু, অথচ নর্মাল এটা হচ্ছে নর্মাল কনসোলিডেটেড সয়েলের জন্য, নর্মাল কনসোলিডেটেড ক্লের জন্য, অথচ আমার যে ফেলিওর এনভেলপ কিন্তু কোনো সি এর ইন্টারসেপ্ট দেখাচ্ছে না, কোনো সি এর ইন্টারসেপ্ট দেখাচ্ছে না, মানে আমাদের এটা মূল বিন্দু অর্থাৎ 0 0 দিয়ে পাস করে যাচ্ছে, অথচ এটা ক্লে সয়েল। তাহলে ইন দ্য কেস অফ সিইউ টেস্টের ক্ষেত্রে স্যাচুরেটেড ক্লে কিন্তু স্যান্ডের মতন বা কোয়েশনলেস সয়েলের মতন বিহেভ করছে। এখানে শুধুমাত্র অ্যাঙ্গেল অফ ফ্রিকশন আছে, কোনো সি নেই, অথচ ক্লের ক্ষেত্রে শুধু সি থাকার কথা ছিল, ফাই থাকার কথা ছিল না। বাট কেসটা কি হলো, অন্যরকম হয়ে যাচ্ছে। এটা কেন হয় এর পেছনে দেয়ার ইজ নো স্পেসিফিক রিজন, এটা আজকের ডেটে এটা একটা রিসার্চের টপিক,
যে কেন এরকম বিহেভটা করছে সয়েলটা, যেমন এই টেস্টে ইট ইজ আন্ডার দ্য রিসার্চ টপিক, এটা অ্যাকচুয়ালি মানে ক্লিয়ার কোনো কনক্লুশন নেই এটা নিয়ে, ঠিক আছে, যে কেন এরকম হয়, বাট এরকম হয়। টেস্ট রেজাল্ট যদি আমরা প্লট করি এরকম আমরা পাই। ক্লিয়ার? এবার যদি ওভার কনসোলিডেটেড ক্লে হয়, ওভার কনসোলিডেটেড ক্লের ক্ষেত্রে ওটা কিন্তু তখন কিন্তু আমরা একটু হলেও একটা ইন্টারাপশন পাই, অর্থাৎ একটু হলেও সি পাই আমরা, ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার ইফেক্টিভ স্ট্রেস কিরকম হতে পারে, ইফেক্টিভ স্ট্রেসের সার্কেলটা কিরকম হতে পারে? আচ্ছা, ইফেক্টিভ স্ট্রেস মানে কি? টোটাল স্ট্রেস মাইনাস পোর ওয়াটার প্রেসার। নর্মাল কনসোলিডেশন সয়েলের ক্ষেত্রে কি পোর ওয়াটার প্রেসার পজিটিভই হয়, ঠিক আছে। পোর ওয়াটার প্রেসার পজিটিভ নেগেটিভ ব্যাপারটা কি? ধরো তুমি উপর থেকে লোড চাপাচ্ছ, তাহলে যদি নর্মালি কনসোলিডেটেড সয়েল হয় তাহলে এই লোডটা তার জন্য সবচেয়ে ম্যাক্সিমাম লোড, তাহলে কি সেই লোডের আন্ডারে জল এরকম করে বেরিয়ে যেতে চাইবে বাইরের দিকে, ঠিক আছে। তার মানে এই জলের বাইরের দিকে বেরিয়ে যেতে চাওয়াটা হচ্ছে আমরা বলি পজিটিভ পোর ওয়াটার প্রেসার। আর জল যদি এরকম যদি হয়, যদি ওভার কনসোলিডেটেড ক্লে হয়, ওভার কনসোলিডেটেড ক্লে মানে কি আমরা এইভাবে দেখতে পারি যে আগে অনেক লোড ছিল, এখন আমরা কিছুটা লোড তুলে দিয়েছি, তাহলে যখন কিছুটা লোড তুলে দেওয়া হবে তাহলে কি সেই সয়েলটা একটু ফুলতে চেষ্টা করবে, যখন সয়েলটা ফুলতে চেষ্টা করে ওভার কনসোলিডেটেড সয়েলের ক্ষেত্রে তখন কি জল ভেতরে ঢুকতে চাইবে, তো জলের ভেতরে ঢুকতে চাওয়াটাকে আমরা বলি নেগেটিভ পোর ওয়াটার প্রেসার। তাহলে নর্মাল কনসোলিডেটেড সয়েলের ক্ষেত্রে পোর ওয়াটার প্রেসার পজিটিভ হয়, ওভার কনসোলিডেটেড সয়েলের ক্ষেত্রে পোর ওয়াটার প্রেসার নেগেটিভ হয়। তাহলে যখন আমরা নর্মাল কনসোলিডেটেড সয়েলের ক্ষেত্রে যখন ইফেক্টিভ স্ট্রেস করব তখন কি টোটাল স্ট্রেস থেকে কিছু একটা বিয়োগ হয়ে যাবে, কিছু একটা বিয়োগ হয়ে যাবে, এর একটা মান থাকবে যেটা বিয়োগ হবে, সো এর মানটা একটু কমে যাবে। তাহলে এর মানটা যদি কমে যায় তাহলে সার্কেলটা একটু বাঁ দিকে সরে আসবে, এই সার্কেলটাও কি হবে একটু বাঁ দিকে সরে আসবে, এবং ইফেক্টিভ স্ট্রেসের ফেলিওর এনভেলপটা একটু উপরের দিকে হবে। এটা হচ্ছে টোটাল স্ট্রেসের ফেলিওর এনভেলপ, আর এটা হচ্ছে ইফেক্টিভ স্ট্রেসের ফেলিওর এনভেলপ, ঠিক আছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? আর যদি ওভার কনসোলিডেটেড ক্লে হয় তাহলে ওভার কনসোলিডেটেড ক্লের ক্ষেত্রে কি হবে, এইটা ইউটা কিন্তু পজিটিভ নেগেটিভ হয়ে যায়, তাহলে নেগেটিভ নেগেটিভ কি হবে ফাইনালি পজিটিভ হয়ে যায়, ফলে এখানে ইফেক্টিভ স্ট্রেসটা কি বেশি হয়ে যাবে। তাহলে বেশি হয়ে যাওয়া মানে কি ইফেক্টিভ স্ট্রেসের সার্কেলগুলো এরকম করে আরো পিছিয়ে যাবে, ফলে আমার এইটা কিন্তু এরকম আমার আঁকা হলো না, যদি এটা আরেকটু পিছিয়ে যাবে, এরকম এরকম মানে আরেকটু নিচে নেমে যাবে, ঠিক আছে। ওভার কনসোলিডেটেড ক্লের ক্ষেত্রে ইফেক্টিভ স্ট্রেসের ফেলিওর এনভেলপ টোটাল স্ট্রেসের চেয়ে নিচে নেমে যায়, আর নর্মাল কনসোলিডেটেড ক্লের ক্ষেত্রে ফেলিওর এনভেলপ টোটাল স্ট্রেসের চেয়ে উপর দিকে একটু উঠে যায়। এটা হচ্ছে গল্প, ঠিক আছে। এটুকু মাথায় রাখলেই হয়ে যাবে, আর কিছু মাথায় রাখার দরকার নেই। এবার চলে আসি হচ্ছে লাস্ট টেস্ট, যেটা হচ্ছে সিডি, এবং যেটা দিয়ে আজকে আমাদের ক্লাসটাকে শেষ করব, সেটা হচ্ছে সিডি অর্থাৎ কনসোলিডেটেড ড্রেন টেস্ট। কনসোলিডেটেড ড্রেন টেস্ট কথাটা থেকে তোমরা বুঝতে পারছো যে এখানে তোমার কি ড্রেন হয়ে যেতে দিচ্ছি, মানে দুটো স্টেজেই আমরা জলকে সম্পূর্ণভাবে বেরিয়ে যেতে দিচ্ছি। তাহলে জলকে যদি আমরা সম্পূর্ণভাবে বেরিয়ে যেতে দিই তাহলে আর পোর ওয়াটার প্রেসার কনসেপ্টটাই নেই, তাহলে সমস্ত পোর ওয়াটার প্রেসারটাই জিরো হয়ে যাচ্ছে। তাহলে পোর ওয়াটার প্রেসার কনসেপ্টটা যদি না থাকে তাহলে সিগমা এটা তো জিরো হয়ে যাচ্ছে, তাহলে টোটাল স্ট্রেস ইকুয়াল টু ইফেক্টিভ স্ট্রেস হয়ে যাবে। তাহলে এখানে আর ইফেক্টিভ স্ট্রেস এবং টোটাল স্ট্রেস আলাদা আলাদা করে দুটো ফেলিওর এনভেলপ হবে না। কিন্তু কি যেহেতু সিডি অর্থাৎ কনসোলিডেটেড আছে, তাহলে এটা এনসি হতে পারে, নর্মাল কনসোলিডেটেড হতে পারে, অথবা ওভার কনসোলিডেটেড দুটোই হতে পারে। তাহলে নর্মাল কনসোলিডেটেড ওভার কনসোলিডেটেডের জন্য আমরা যদি স্ট্রেস ডায়াগ্রামটা দেখি তাহলে কিরকম হবে। নর্মাল কনসোলিডেশন সয়েলের জন্য আবার সেই একই কেসই হবে, অর্থাৎ কোনো সি আমরা পাবো না, কোনো সি পাবো না, যদিও ক্লের জন্য করছি বাট কোনো সি পাবো না। ওভার কনসোলিডেশনের ক্ষেত্রে আমরা হালকা করে একটা সি পাবো, এটা হচ্ছে ওভার কনসোলিডেশন সয়েলের জন্য, ওভার কনসোলিডেশন ক্লের জন্য, ঠিক আছে, এটা আমরা পাবো। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এবার ক্লের জন্য পড়ে নিলাম। এবার যদি আমরা স্যান্ডের জন্য দেখি তাহলে স্যান্ডের জন্য কে ডমিনেটিং ফ্যাক্টর, দ্যাট ইজ হচ্ছে ফাই। আচ্ছা, ফাই এর কত মান হতে পারে? ফাই এর কিন্তু মান অনেক রকম হতে পারে, সেই ফাই এর মানটা অনেক সময় পরীক্ষায় আসে। ফাই এরটা যদি আমরা তোমার হচ্ছে কি বলবো, যদি মানে ইউনিফর্মলি গ্রেডেড সয়েল যদি ধরো তাহলে সেই মানটা 28.5 ডিগ্রি থেকে নিয়ে শুরু হয়,
হ্যাঁ ঠিক আছে, সেটা লুজ স্যান্ডের ক্ষেত্রে, এবং সেটা যদি ম্যাক্সিমাম হয়, যদি তোমার ওয়েল গ্রেডেড স্যান্ড হয়, তাহলে কিন্তু সেটা আপ টু মোটামুটি 46 ডিগ্রি অবধি আয়ের মানটা চলে। এটা যে কোনো বইতে তোমরা এই রিডিংটা পেয়ে যাবে। এই রিডিংটা একটু মাথায় রেখো, কেন কি এখান থেকে কিন্তু একটা প্রশ্ন হতে পারে। ঠিক আছে, তো চলো এই গেল আজকের আমাদের ক্লাস টোটাল। আমরা নেক্সট ক্লাসে যে বাকি দুটো থাকলো ভেন শিয়ার টেস্ট এন্ড হচ্ছে আর কি আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেন, এই দুটো নিয়ে আমরা নেক্সট ক্লাসে পড়াশোনা করব এবং এই চ্যাপ্টারটাকে আমরা শেষ করব। তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে, ততক্ষণের জন্য আর কি বাই।